হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। এই বাংলাদেশের শাসন ব্যবস্থা এখনো এই ডক্টর ইউনূসের হাতেই আছে। ডক্টর ইউনূসের কথার বাইরে তারেক রহমান কোনো কাজ করার সাধ্য নাই। জামাত জোয়ারে আওয়ামী লীগের মিশন ব্যর্থ, আওয়ামী লীগ ধরা খেয়েছে, আওয়ামী লীগের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে জামাত ইসলামী। আমরা প্রকাশ্যে আওয়ামী লীগকে পিটিয়ে এদেশে সন্ত্রাসের রাজত্ব ধ্বংস করার নিমিত্তে মাঠে থাকবো। এইসব নিয়ে মাথা ব্যথা কাদের? আমাদের পার্শ্ববর্তী দেশের, আমাদের দাদাদের। তাদের ভীষণ মাথা ব্যথা আমাদের নিয়ে। আমাদের দেশে কে সরকার হবে, কে সরকার হবে না, বিরোধী দল কোন দিকে যাবে, কোন দিকে হাঁটবে, ওরা কোন দেশে যাচ্ছে, এবং এই বর্তমান সরকার যারা ক্ষমতায় আসলো আমাদের হাত ধরে, তারা কেন এখন চীনে যাবে? এই ধরনের প্রশ্ন তাদের কাছে। তারা সবসময় মনে করে আমাদের সরকারকে তারাই গঠন করে, তারাই সরকার থেকে ফেলা দেয়, আবার তারাই আশ্রয় দেয়। যেমন শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, এবং এই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে, কোন এক সময় পাঠাবে, এই নিয়তে তারা আছে। কিন্তু আজকে যা কিছু হয়ে গেল আপনারা দেখছেন তো। আমরা ভারত সরকারকে বলতে চাই, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার করবার অধিকার বাংলাদেশে রয়েছে। সেই হত্যাকারীদেরকে বাংলাদেশে হস্তান্তর করো। যদি তোমরা সেটা করতে ব্যর্থ হও, আমরা ভারতকে সেজন্য অভিযোগের কাঠ করে দাঁড় করিয়ে দেব। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। দর্শক, খুবই টাটকা এবং গরম গরম কিছু সংবাদ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দর্শক, ভিডিওর শুরুতে ছোট্ট ছোট্ট কাটিং ভিডিও দেখে বুঝতে পারছেন আজকের সংবাদটা কিরকম হতে চলেছে। সবাইকে অনুরোধ করব একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখবেন এবং শুনবেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং আমাদের দেশ, পাশের দেশ, দাদাবাবুদের দেশ, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। দর্শক, পাশের দেশের দাদাবাবু নরেন্দ্র মোদী, বুঝতেই পারছেন এখন বাংলাদেশের প্রতি কতটুকু ক্ষিপ্ত হয়ে আছে, কতটুকু রাগ করে আছে। বড়ই ক্ষিপ্ত, বড়ই রাগ করে আছে। তার এক নম্বর কারণ হলো বাংলাদেশ সরকার জনাব তারেক রহমান নতুন নির্বাচিত হয়ে প্রথম সফরে গিয়েছেন মালয়েশিয়া এবং চীন। এখন ওখানে যদি সফরে যায়, চীন হলো ভারতের প্রধান শত্রু। তাই ভারতের প্রধান শত্রুর দেশে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরে যায়, তাহলে বাংলাদেশের পাশের দেশ, এই দাদাবাবুদের দেশের অবস্থা কেমন হবে সেটা অলরেডি আপনারা উপলব্ধি করতে পারছেন। বিগত আওয়ামী লীগের আমলে, বিগত হাসিনার আমলে নরেন্দ্র মোদী যেইভাবে নিজের ভারত পরিচালনা করত, পাশাপাশি বাংলাদেশকেও সে পরিচালনা করত। যদিও বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, কিন্তু এই দেশটা পরিচালনা করেছে ভারত। কিভাবে পরিচালনা করেছে? ভারত সাজা কাগজে যেইভাবে বাংলাদেশ পরিচালিত করার জন্য ডেসক্রিপশন লিখে দিয়েছে, সেই অনুযায়ী বাংলাদেশ পরিচালিত করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার কারণে জনতার হাতে ধোলাই খেয়ে দেশ ছেড়ে পালিয়েছে এক নয়, দুই নয়, 100 নয়, 200 নয়, হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রায় 2 বছর হয়ে গেল, এখন পর্যন্ত দেশে আসার ক্ষমতা একটারও নেই। কারণ তারা খুব ভালো করেই জানে তারা কতটুকু কুকর্ম করেছে বিগত 17 বছরে। সে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত 2 দিন ধরে সেনা মোতায়েন করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রশাসন খুবই সতর্ক ছিল। তো দেখেন দর্শক শ্রোতা, যারা পালিয়ে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা দেশের বাইরে থেকে, মনে করেন গর্তের ভিতর থেকে মাঝে মধ্যে যেমন শিয়াল উকি দেয়, উকি দিয়ে হুক্কা হুয়া ডাক দিয়ে আবার গর্তের মধ্যে চলে যায়, এমনটাই করছে বর্তমান আওয়ামী লীগ। যে আওয়ামী লীগের তাপে মানুষের ঘুম হারাম হয়ে যেত, যে আওয়ামী লীগ এতটাই ক্ষমতাধর, এতটাই পাওয়ার ছিল যে তাদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস কেউ করতে পারতো না। রাস্তাঘাটে হেঁটে গেলে 2জন মানুষ, 2জন টুপিওয়ালা, 2জন দাড়িওয়ালা মানুষ একসাথে হেঁটে যেতে পারতো না। যদি যায়, যদি সরকারের কোনো মনে করেন যে বিরোধিতা করে বা সরকার বিরুদ্ধে কিছু কথা বলে, সাথে সাথে জামাত ইসলামের ট্যাগ দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হতো। বিগত দিনে এটা আমরা দেখেছি। আর এখন দেখেন দর্শক শ্রোতা, জনাব তারেক রহমানের সরকার, যদিও তিনি কিছু কাজে সফল, কিছু কাজে অসফল, কিছু কাজে তিনি প্রশংসা করিয়াছে, আবার কিছু কাজের জন্য তাকে মানুষ ধিক্কার জানিয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা জনাব তারেক রহমান সরকারের আমলে এখন পর্যন্ত আলেম ওলামা বিদ্বেষী বা আলেমদেরকে নির্যাতন, নিপীড়িত করা, তার বিরুদ্ধে কথা বললে ধরে নিয়ে জেলখানার ভিতরে পেটানো, এরকম ঘটনা আমরা এখন পর্যন্ত সেরকম দেখি নাই।
তো আশা করি আগামী 5 বছরের ভিতরে জনাব তারেক রহমান সরকারের আমলে এটা আমরা দেখব না। কারণ জনাব তারেক রহমান সরকারের আমলেও যখন তার বিরোধিতা বা তার বিরুদ্ধে কথা বলার কারণ একটা সরকার দেশ পরিচালিত করবে, দেশ পরিচালনা করবে, তার যদি ভুল হয়ে থাকে সেটা ধরিয়ে দেবে বিরোধী দলীয় লোক, সেটা নিয়ে আলোচনা করবে সাধারণ জনতা, সেটা থেকে তার রাগ করা যাবে না, বরং সেটা থেকে শিক্ষা নিয়ে তাকে সেটা পরিপূর্ণভাবে দেশ কিভাবে চালানো যায় সেইভাবে তাকে দেশ চালাতে হবে। এখন সে দেশ চালাতে গিয়ে ভুল করবে, সাধারণ জনতা তাকে নিয়ে সমালোচনা করবে আর ধরে ধরে নিয়ে জেলখানার ভিতরে পাশার মধ্যে দিয়ে আন্ডা দিবে। এই কাজটা করেছে হলো শেখ হাসিনা। শেখ হাসিনা ভারত থেকে যা শিখিয়ে দিয়েছে তাই করেছে। আর এইটা যদি বাংলাদেশের জনগণ যদি এটার বিরোধিতা করতো, ধরে ধরে নিয়ে আন্ডা দিত, ঠান্ডা করে রেখে দিত বছরকে বছর। তো এটাও যদি মনে করেন যে সেই তারেক রহমান করে, তাহলে তো সেই স্বৈরাচার হয়ে গেল। তো আশা করি সেই ভুলটা কোনো সময় তারেক রহমান করবে না, কারণ তার বাবা মা তাদেরকে বাংলাদেশের মানুষ খুব ভালো করে চেনে, তাদেরকে খুব ভালোবাসেছে। যে দলেরই লোক না হোক না কেন, তারেক রহমানকে একমাত্র আওয়ামী লীগ ব্যতীত তারেক রহমানের বাবা জনাব জিয়াউর রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়াকে সবাই কিন্তু আমরা ভালোবাসি বা ভালো জেনে এসেছি। তো তার ঔরস থেকে যে সন্তান এসেছে, আশা করা যাচ্ছে সে হাসিনার মতো ফেসিবাদ কোনোদিন হবে না। আর যদি হয়েই যায় কোনো রকম শয়তানের ধোকায় বা ক্ষমতার লোভে, তাইলে কি হবে? তাইলে হবে একটাই, যেহেতু জনগণ শিখে গিয়েছে কিভাবে ফেসিবাদ দূর করতে হয়, এটা অলরেডি জনগণ বুঝে গিয়েছে, অলরেডি জনগণ এটা জেনে গিয়েছে যে কিভাবে ফেসিবাদ দূর করতে হয়। কারণ 17 বছরের স্বৈরাচার যদি একটা মানুষ যাকে দেখে সবাই ভয় পাইতো, সেটাও যদি সেই ফেসিবাদকে যদি তাড়ানো সম্ভব হয়, তাইলে অন্য কোনো দল ব্যাপারই না, এটা স্বাভাবিক। তো আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের সরকার সেই ভুলটা কোনোদিনও করবে না। মানুষের ভালোবাসা নিয়েই হয়তো এই 5 বছর থাকবে, এটা আমরা আশা করছি। যাই হোক দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। অনেক কথাই বলে ফেলেছে, চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। আমার বন্ধু মহা জাদু জানে, লাগাইয়া পিড়িতের ডুরি আলগা থাইকা টানে রে। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে জানে রে। দারুণ না গানটা? এই গানটা নিয়ে আজকে একটু আলোচনা করতেছি এই জন্য যে এই বন্ধু কোন বন্ধু? মানুষের যে বন্ধুত্ব বা ওই যে প্রেম কাহিনী, সেই বন্ধুকে বুঝাইছে না। সাধক খরচ মিয়া কিন্তু এই গানটা লিখছে ওই উপরের দিকে তাকায়া, হ্যাঁ, মহাশক্তির দিকে তাকায়া। এটা একটা আধ্যাত্মিক গান। আমার বন্ধু মহা জাদু জানে, লাগাইয়া পিড়িতের ডুরি আলগা থেকে টানে রে। এটা কিন্তু পুরাই উপর আলাকে বুঝাইছে, ওনার সাথে আত্মার প্রেমের কথা বুঝাইছে। ওই গানটাই হাবিব আমাদের হাবিবকে আপনারা চিনেন, ফেরদৌস ফয়েজের ছেলে হাবিব ফেরদৌস ওই গানটা রিমিক্স করছে অনেক আগে, সুপার হিট। গানের প্রথম দিকে কিছু আরবি কথা আছে, সুরটা একটু অন্যরকম চেঞ্জ করছে, তারপরে আসল সুরে গেছে, কথাতে গেছে, রিদেমটা ভাই দারুণ ছিল। এই গানটা বাইছা নিল আনোয়ার ইব্রাহিমের প্রধানমন্ত্রীর কার্যালয়ের, ওনারা বাইছা নিল। ওনাদের মিডিয়া সেল কিন্তু ভীষণ স্মার্ট। এই গানটা বাইছা নেওয়াতে কি হয়েছে জানেন? আজকে মুখে মুখে আলোচনা। হ্যাঁ ভাই, বাংলাদেশের সবাই মুখে মুখে আলোচনা। আর আমাদের প্রবাসী ভাইরাও ভাই এত খুশি হয়েছে এই গান দিয়ে। কারা করছে এটা? আমরা করছি। এই যে এডিটিং করে যে করে অনেকে, এটা কি তাই? না, একদম স্বয়ং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ের একদম অফিসিয়াল পেজ থেকে এই গানটা দিছে। এডিটিংটা ভাই দারুণ করছে আমাদের ফার্স্ট লেডি জোবাইদা রহমানকে, দারুণ লাগছে, আমার দৃষ্টিতে দারুণ লাগছে ফার্স্ট লেডিকে। ওনার কাপড় চোপড় পরার স্টাইল দেখেন, বুঝাই যায় একজন মুসলমান, পুরা মাথা ঢেকে, এবং যে রঙের কাপড়গুলো পরছে দারুণ লাগছে। আনোয়ার ইব্রাহিমের যে ওয়াইফ, ওই ফার্স্ট লেডি, ওনাকেও কিন্তু দারুণ লাগছে, এবং 4 জনকে এক ফ্রেমে ভীষণ ভালো লাগছে আমার। দেখেন, এই মালয়েশিয়া তো বাংলাদেশের এমন কোনো প্রধানমন্ত্রী নাই বা প্রেসিডেন্ট নাই, এই মালয়েশিয়া যায় নাই। কিন্তু আজকে দেখেন এটা সবচেয়ে আলোচনা কেন? এই শুধু গানের জন্য। লাগাইয়া পিড়িতের ডরি আলগা থেকে টানরে, ওই আলগা থেকে টানতেছে ভাই, এটা আধ্যাত্মিক একটা ব্যাপার হয়ে গেছে। আর দেখেন, একটা মুসলমান দেশের নির্বাচিত একজন প্রধানমন্ত্রী প্রথম কোন দেশে গেল, এটা নিয়ে একটু আলোচনা হবে, সেটা পরে আলোচনা করতেছি। কোন দেশে গেল? আরেকটা ইসলামিক কান্ট্রিতে গেল, মুসলমানের দেশে গেল। মালয়েশিয়া ইসলামিক কান্ট্রির মধ্যেই তো পড়ে, বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি। বাংলাদেশের প্রধানমন্ত্রী গেল কই? আরেকটা ইসলামিক কান্ট্রিতে। এইটা আমার কাছে ভালো লাগছে। এখন আসি, কেন প্রথম মালয়েশিয়া গেল? চীনে যাওয়ার আগে কেন প্রথম মালয়েশিয়া গেল? ভাই সোজা একটা হিসাব, সরাসরি যদি চীনে চলে যায় তাহলে ভাই বিভিন্ন রকম প্রবলেম আছে। আমরা 55 বছর যাদের সাথে সংসার করছি, এই যে সংসদে একজনকে দেখলাম, মাননীয় এক সংসদ বলতেছে তাদের সঙ্গে তো আমাদের হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, আমাদের কি ডিভোর্স হয়ে গেছে, এরকম কথা বলতে শুনছি গতকাল না পরশুদিন। এরকম কথা তো চলে। এখন দেখেন, যদি এই ইন্ডিয়াতে যাইতো তারেক রহমান সাহেব, তাহলে আমরা কি করতাম? এই আমি তো চিল্লাচিল্লি করতাম, আপনারা কি ছাড়তেন না? পুরা দেশ ঝাঁপায়া পড়তো। ওই যে আমরা বলছি না, ভারতের সাথে আঘাত করেই বাংলাদেশে আসছে, তার মানে সেটাই সত্য হইলো। আমরা কি আবার গোলাম হয়ে গেলাম? ওই কথাটাই সামনে উঠে আসতো। আবার দেখেন আরেকটা বিপদ, ভারতের মিডিয়া কি বলতো? যদি তারেক রহমান সাহেব ভারতে যাইতো, কি বলতো?
আমাদের ছাড়া কি ওরা চলতে পারবে? ওই যে শুভেন্দু বলছিল না, চাল দেবো না, ডাল দেবো না, পেঁয়াজ দেবো না, আলু দেবো না, না খাওয়া মাইরা ফালামু কইছিল না? তাই তো বলতো যে আমাদের কাছে আসতেই হবে ওই ডাল পেঁয়াজ আলুর জন্য, আমরা ছাড়া তো বাংলাদেশ চলতেই পারবে না। এই কথাগুলো বলতো। এখন অবশ্য অন্য কথা বলতেছে, এখন বলতেছে বেইমান বেইমান আমাদের সঙ্গে কথাবার্তা দিয়া এখন চীনে যাইতেছে। এটার কিন্তু একটা মাসুল দিতে হবে এই বিএনপি সরকারকে। হামকি ধামকি যে যা পারতেছে বলতেছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সঠিক কাজটা করছে, তারিফ পাওয়ার মতো একটা কাজ করছে। কেন উনি গেল ওই দেশে? ওই দেশের সাথে মানে মালয়েশিয়ার সাথে ওনার আগের একটা ভালো সম্পর্ক ছিল অনেক আগে থেকে। আপনাদের খেয়াল আছে এই লন্ডন থেকে কিন্তু উনি এই মালয়েশিয়া আসছিল কোকোর সাথে দেখা করার জন্য, আবার এই লন্ডনে ফেরত গেছিল। তার মানে বুঝছেন তো প্রথম চয়েসটা কেন মালয়েশিয়া ওনার প্রথম পছন্দ? এই জন্য যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যে ছিল মাহাথির, ওনার ছেলেদের সঙ্গে ওনার ভালো বন্ধুত্ব। এই মালয়েশিয়া থেকে উনি কিছু একটা আদায় করতে পারবে। প্রথম টোরটাই যদি মিস ফায়ার হয়, মানুষ হাসাহাসি করবে না? যার জন্য এমন একটা দেশে গেছে যেখান থেকে বাংলাদেশের জন্য কিছু একটা আনতে পারে। ভাই ব্রাদার, আপনারা অনেকেই জানেন এই যে সমুদ্র দিয়েই কিন্তু অনেকেই মালয়েশিয়া চলে যায়, মালয়েশিয়ার টানে। ওইখানে যায় ভাই অনেকেই বিপদে পড়ছে, অনেকেই জেলে আছে, অনেকে কাজ ছাড়া ভাই বেকার ঘুরা বেড়াইতেছে, অনেকে পুলিশের ভয়ে ঘুরা বেড়াইতেছে, ওদের বৈধ কাগজপত্র নাই। এই ব্যাপারটা তো অবশ্যই উনি আলাপ করবে, কারণ উনি নিশ্চয়ই দেশের মানুষের পক্ষেই তো থাকবে। ওই বিপদে পড়া মানুষগুলাকে তো উদ্ধার করার চেষ্টা করবে। এটা তো গেল ভাই একটা মানবিক দিক, কিন্তু দেশের ব্যাপারে কি হবে? বহুত কিছু হইতে পারে। মালয়েশিয়ার কিছু গুণ আছে, আপনারা তো জানেন। ওরা সারা পৃথিবী ঘুরা ঘুরা ভাই তেল গ্যাস খনিজ সম্পদ এইসব আবিষ্কার কইরা বেড়ায়। এই যে রাশিয়া এত উন্নত কেন? খোঁজ খবর নিয়ে দেখেন, রাশিয়ার তেল গ্যাস খনিজ সম্পদ যত কিছু আছে কয়লা সহকারে সব কিছুর পিছনে এই মালয়েশিয়ার হাত। এই মালয়েশিয়াতে বড় বড় কোম্পানি আছে, তারা এইসব আবিষ্কার কইরা বেড়ায়। যার জন্য শোনা যাচ্ছে আমাদের তারেক রহমান সাহেব তাদেরকে অফার দিছে, মালয়েশিয়ার ওইসব বড় বড় কোম্পানিকে অফার দিছে যে ভাই আমার তো সমুদ্র আছে, আমার সমুদ্রে কিছু খুঁজা বাইর করো, এখানে তেল থাকতে পারে, গ্যাস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, এই ব্যাপারে আমাকে হেল্প করো। এটা একটা ভালো চাওয়া। হ্যাঁ ভাই, আমাদের অভাব অনটন থাকবে না তো যে এই সমুদ্র ব্যবহার করি। অতীতে ভাই এইসব প্লেন ছিল না, ট্রেন ছিল না, এই সমুদ্র পথেই তো যোগাযোগ হইতো। ওই সমুদ্রটাই তো আমাদের কাছে আছে, ওই সমুদ্রকে কাজে লাগাবার জন্য তাদের হেল্প চাইতে পারে, আমার নিশ্চয়ই চাইবে। এইটা তো ভাই দেশের জন্য। দেখেন এই যে শ্রমবাজার এবং তেল গ্যাস কয়লা উত্তোলন করার ব্যাপারে যদি আলাপ হয়ে যায়, আরো অনেক ব্যাপারে আলাপ হবে, কিছু না কিছু তো নিয়েই আসতেছে আমাদের জন্য। এইটাই তো আমরা আশা করব। এই মুহূর্তে কিন্তু আছে উনি চীনে, চীনও ভাই মহাকাণ্ড ঘটাবে। আর এই চীনের ব্যাপারটা কেমন একটু আপনাদের বুঝাইবার চেষ্টা করি। এই চীন কিন্তু অন্যরকম দেশ একটা। পৃথিবীর সমস্ত দেশ একদিকে, চীন একদিকে। এই চীনকে আপনি মনে করতে পারেন ওই যে রান্নার মধ্যে যে হলুদ লাগে না, সব তরকারিতে হলুদ লাগে, ওই হলুদের মতো। হ্যাঁ, ওই হলুদের মতো সব জায়গায় সে ব্যবহার হয়। অথবা ওই নুনের মতো ধরে নিতে পারেন, তরকারিতেও লাগে, খাবার সময় লাগে, নুন ছাড়া তো ভাই কোনো কিছু টেস্ট হয় না, মজা লাগে না। ওই নুনের মতো মনে করতে পারেন এই চীনকে। এই চীন কার সঙ্গে না ছিল? বাংলাদেশে যতগুলো সরকার আসছিল অতীতে সবাই সাথেই ভালো সম্পর্ক রাখছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি যতদিন ক্ষমতায় ছিলেন এর মধ্যে 2 বার গেছে এই চীনে, 2 বার। আর আমাদের এরশাদ সাহেব তো 8 বছরে 4 থেকে 5 বার গেছে এই চীনে। বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা আসছে উনিও গেছে, শেখ হাসিনা যখন ক্ষমতা আসছে উনিও গেছে, আবার যখন বেগম খালেদা জিয়া ক্ষমতা আসছে তখনও গেছে, আবার যখন আমাদের ডক্টর ইউনূস স্যার আসছে তখন তো অন্যরকম যাওয়া হয়েছে, প্লেনের খরচা লাগে নাই, ওনারাই বিমান পাঠাই দিছিল, মনে আছে? ওনারা বিমান পাঠাই দিছে এবং অনির্বাচিত একজন সরকার চীনে গেল, ডক্টর ইউনূস। আর নির্বাচিত সরকার মালয়েশিয়া হইয়া ঘুরা ওইখানে যাচ্ছে। সরাসরি গেলে কিন্তু আরো ভালো হইতো। কেন যায় নাই? ওই যে পার্শ্ববর্তী দেশ থেকে জ্বালা উঠা যাবে, আর শত্রুকে দুর্বল ভাবতে নাই। কারণ এই শত্রু তো ভাই 55 বছর একসঙ্গে ছিল, সে অনেক কিছু জানে, অনেক দুর্বলতা জানে। আপনার সবচেয়ে বেশি ক্ষতি করতে পারবে কে? আপনার সবচেয়ে কাছের বন্ধুটা। ওই বন্ধুর সঙ্গে যখন আপনার সম্পর্কটা ভেঙে যাবে তখন ওই বন্ধু ইচ্ছা করলে আপনার মহা ক্ষতি কইরা দিতে পারে। এরকম ক্ষতি তারাও করতে পারে, যার জন্য খেপাই নাই। আর চীনের স্বভাব ওই লবণের মতো, ওইটা ছাড়া টেস্ট বাড়বে না ভাই, আপনি কিচ্ছু করতে পারবেন না। চীন এমন এক ক্ষমতা, ওইটা ছাড়া আপনি চলতে পারবেন না। যেমন কোনো তরকারি রাঁধতে পারবেন না আপনি লবণ ছাড়া, তেমনি চীন ছাড়া আপনি একটা দেশকে চালাতে পারবেন না। তারপরে আবার কত কাছাকাছি। আর এই সম্পর্কটা কি এখন না বাংলাদেশের সাথে এখন, কিন্তু এই সম্পর্কটা হলো 70 বছর আগের। 70 বছর আগে থেকেই পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক। তখন আমরাও ছিলাম পাকিস্তান, ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান। পাকিস্তানের সাথে চীনের এখনো এত শক্ত সম্পর্ক, এত মধুর সম্পর্ক। পাকিস্তান তার দেশকে রক্ষার ব্যাপারে যত আধুনিক প্রযুক্তি লাগে সব কিছুই চীন থেকে আনে। চীনের সাথে তাদের ব্যবসা বাণিজ্যের লেনদেন, আপনারা যারা পাকিস্তান গেছেন তারা দেখবেন পাকিস্তানের হাটে ঘাটে বাজারে চীনের জিনিস পাবেন, এবং পাকিস্তান থেকে চীনে আপনি সরাসরি যাইতে পারবেন, রাস্তা আছে, ট্রেন আছে, এরকম সম্পর্ক। আমি কি বলতে চাচ্ছি, আমাদের সঙ্গে আগে থেকেই সম্পর্ক ছিল, এবং বাংলাদেশ হওয়ার পরও এই সম্পর্কটা আছে। তবে বাংলাদেশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই চীন আমাদেরকে স্বীকৃতি দেয় নাই। কেন দেয় নাই? একটু দেরিতে দিছে। 74 সালে মনে হয় এই স্বীকৃতি দিছিল বাংলাদেশকে, কারণ পাকিস্তানের সঙ্গে তাদের বন্ধুত্ব ওই পক্ষে ছিল, যার জন্য একটু দেরিতে দিছে, তবে দিছে। ওদের একটাই উদ্দেশ্য, ওদের ম্যান পাওয়ার কাজে লাগানো। আপনি ব্রিজ করবেন, কালভার্ট বানাবেন, এই পদ্মা সেতু বানাবেন, যা কিছুই করেন না কেন
তাদের দিয়ে করতে হবে। তাদের ছাড়া যদি আপনি অন্য কোনো জায়গা থেকে করেন ধরা খাবেন। ইন্টারন্যাশনাল ভাবে যদি টেন্ডার দেন কোনো একটা পদ্মা ব্রিজ করার জন্য, যে শোনা যাচ্ছে পদ্মা ব্রিজ 2 নম্বরটা হবে, 2 নম্বর পদ্মা ব্রিজ যদি করেন আপনি টেন্ডার দেন, দেখবেন ওদেরটাই সবচেয়ে কমে আসবে, কম খরচায় ওরা ভালো কাজটা কইরা দেয়। এই ব্যাপারে ওদের সুনাম আছে সারা পৃথিবীতে। বুঝছেন ব্যাপারটা? ওরা শুধু এই জিনিসটাই চায়। সরকারকে এটা তাদের মাথা ব্যথা না। কোন দেশে কোন সরকার কে আসবে না আসবে, কোন দল আসবে, এটা চীনের কোনো মাথা ব্যথা না। এইসব নিয়ে মাথা ব্যথা কাদের? আমাদের পার্শ্ববর্তী দেশের, আমাদের দাদাদের। তাদের ভীষণ মাথা ব্যথা আমাদের নিয়ে। আমাদের দেশে কে সরকার হবে, কে সরকার হবে না, বিরোধী দল কোন দিকে যাবে, কোন দিকে হাঁটবে, ওরা কোন দেশে যাচ্ছে, এবং এই বর্তমান সরকার যারা ক্ষমতায় আসলো আমাদের হাত ধরে, তারা কেন এখন চীনে যাবে, এই ধরনের প্রশ্ন তাদের কাছে। তারা সবসময় মনে করে আমাদের সরকারকে তারাই গঠন করে, তারাই সরকার থেকে ফেলা দেয়, আবার তারাই আশ্রয় দেয়। যেমন শেখ হাসিনাকে আশ্রয় দিছে, এবং এই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে, কোন এক সময় পাঠাবে, এই নিয়তে তারা আছে। কিন্তু আজকে যা কিছু হয়ে গেল আপনারা দেখছেন তো, চারিদিকে ভাই আর্মি পুলিশ সব চারিদিকে পাহারা। অনেকেই ধরা খাইছে, অনেকে ধরা খায় নাই, টুকটাক মিছিল বাইরেছে, এতে কিছু যায় আসে না। কড়া পাহারায় ছিল। আর 32 নম্বরের সামনেও কত রকম ঘটনা যে ঘটতেছে এগুলো আপনারা দেখতেছেন। বিশেষ বিশেষ দিন আসলে আওয়ামী লীগের এরকম কিছু দেখা যাবে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে কি জানেন, আওয়ামী লীগের কোনো নেতা নাই। হ্যাঁ ভাই, নেতাহীন একটা দল তো কেউ নাই। নেতা কই থেকে থাকবো? সমস্ত নেতা তো পালায়া চলে গেছে। এখন যে বাইরে থেকে নেতারা বলে এই তোমরা রাস্তায় নামো, হামলা করো, মানুষের মনের মধ্যে প্রশ্ন, আওয়ামী লীগের ভিতরেও প্রশ্ন, ভাই আপনার ছেলে বিদেশে, আপনার মেয়ে বিদেশে, চাচা ভাতিজা আত্মীয় স্বজন সবাইকে বিদেশে নিয়ে ওইখান থেকে আপনারা হুকুম চালাইতেছেন আর খরচপাতি চালাইতেছেন। এইটা দিয়ে কি এই দলকে খুব তাড়াতাড়ি সামনে আনতে পারবে? না, একটু টাইম লাগবে। একটা ব্যাপার খেয়াল করছেন না, এই একটা ব্যাপারে মানে ওইখান থেকে হাসিনাকে পাঠাবে, এই ব্যাপারটা মানে আওয়ামী লীগের ব্যাপারে বাংলাদেশের বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, ছাত্র শিবির এবং জনগণের বিরাট একটা অংশ আওয়ামী লীগের বিরুদ্ধে। কারণ তারা কি চায়? তারা চাচ্ছে আগে যে অপরাধটা করছে তারা গত 15-16 বছরে, সেটার বিচার হয়ে যাক, সেটার বিচারের রায় ঘোষণা হোক, তারপরে দেখা যাবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা। নিষিদ্ধ তো করে নাই, কার্যক্রম নিষিদ্ধ করে রাখছে। যাই হোক, এটা আইনের ব্যাপার, সংসদের ব্যাপার। জামাত জোয়ারে আওয়ামী লীগের মিশন ব্যর্থ, আওয়ামী লীগ ধরা খেয়েছে। আওয়ামী লীগের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে জামাত ইসলামী, এবং জামাত ইসলামী যে রাজনীতি করছে, জামাত যদি এভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের রাজনীতি চালিয়ে যেতে পারে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের লড়াই যদি আনকম্প্রোমাইজিং থাকে, এক্ষেত্রে যদি তারা জিরো টলারেন্স থাকে, আগামীর বাংলাদেশ জামাত শিবিরের বাংলাদেশ। দর্শক, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করা, এটাকে রিড করতে হবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা। আওয়ামী লীগকে মেনে নেওয়া মানে ভারতীয় আধিপত্যবাদকে মেনে নেওয়া, আওয়ামী লীগকে মেনে না নেওয়া মানে ভারতীয় আধিপত্যবাদকে মেনে না নেওয়া। পয়েন্ট হচ্ছে এটা, হিসাব ক্লিয়ার। অতএব যারা দেখবেন যে আওয়ামী প্রশ্নে মিউ মিউ করছে যে না এটা মানে আওয়ামী দালাল, কিভাবে বুঝবেন? এবং বাংলাদেশে প্রচুর আওয়ামী দালাল, একদম মেইন স্ট্রিম। তারা সব টেলিভিশন চ্যানেলে যায়, জামাত ইসলামী তাদের দাওয়াত দেয়, বিএনপি তাদের দাওয়াত দেয়, সরকারও তাদের মূল্যায়ন করে, একদম একদম খাস আওয়ামী দালাল। এই আওয়ামী দালালদের আপনি চিনবেন কিভাবে? দেখবেন যে কিছু লোক আছে বলে টকশোতে এমন লেখে, এবং আওয়ামী দালাল কাম ভারতের দালাল, যে না না নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা এটা 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 অগণতান্ত্রিক। ঠিক আছে, তারা বলে না যে আমরা আওয়ামী লীগ করি, তারা বলে না আওয়ামী লীগ খারাপ, ঠিক আছে, আওয়ামী লীগ অমুক তমুক, শেখ হাসিনা খারাপ, কিন্তু আপনি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিন, এটাই তো গণতন্ত্র। তারপরে জনগণ তাদেরকে বর্জন করুক, জনগণ সিদ্ধান্ত দিক। এটার এই কথাটা যে কতটা ফালতু, এর বিরুদ্ধে অনেক আলোচনা আছে, আমি সেটা রিপিট করছি না। বাট ভারতের দালাল চেনার উপায় হচ্ছে এটা, যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিন, তারপরে জনগণ তাদেরকে বর্জন করুক। যেমন মুসলিম লীগকে জনগণ নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে বর্জন করে দিয়েছে। এগুলো সব ভাওতাবাজি, ভুয়া অ্যানালাইসিস। এর মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, এরা আওয়ামী লীগকে এভাবে ক্ষমতা আনতে চায়। আওয়ামী লীগ গণহত্যাকারী ফেসিস্ট দল, কিন্তু বাংলাদেশের প্রশাসনিক কাঠামো এখনো ফেসিস্ট, এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যে কেমন, তাতে যে টাকার খেলা বা এই ফেসিস্ট স্ট্রাকচার যে কতটা কাজে লাগে, এটা তারা জানে। এই স্ট্রাকচারে এই গণহত্যাকারী পতিত ফেসিবাদীদের নির্বাচনের সুযোগ দেওয়া হলে তারা প্রায় 100 আসন পাবে। এটা কি ফেয়ার? জনগণ না চাইলেও তারা পাবে। জনগণের চাওয়া না চাওয়া নির্বাচনে জনগণ চায় কি না চায়, এটা কি ফেসিবাদের সাথে সম্পর্কিত? 2014 সালে কি জনগণ চেয়েছে? জনগণ 5% জনগণ ভোট দিতে যায়নি, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে না। 18 সালে চেয়েছে, তারপরে তো ক্ষমতায় তারা এসেছে। 24 সালে জনগণ আওয়ামী লীগকে চেয়েছে, তারপরে তো তারা ক্ষমতায় এসেছিল। মানে জনগণ চাওয়া না চাওয়ার উপর আওয়ামী লীগের ক্ষমতায় থাকা না থাকা নির্ভর করে না। আওয়ামী লীগ তো গণতান্ত্রিক দলই না, তারা তো ফেসিস্ট। তাদেরকে গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করতে আপনি দিবেন কেন? অথচ ভারতের দালালরা এটাই বলে যে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত ছিল। যারা এই কথা বলবে ওরা প্রত্যেকে আওয়ামী লীগ, এবং এরা হয়তো কখনো বলবে না যে আমরা আওয়ামী লীগ, কিন্তু যখন এরা ভোট দেওয়ার সুযোগ পাবে, গোপনে এরা ভোটটা নৌকা মার্কায় দিবে। আমাদের সেই মাসুদ কামাল ভাই হোক, আমি নিশ্চিত মাসুদ কামাল যদি ভোট দেওয়ার সুযোগ পান, সে যতই টুকটাক আওয়ামী লীগের সমালোচনা করে, সে ভোটটা নৌকাকেই দিবে। তার সমস্ত বয়ানের অ্যাক্টিভিজমের তাৎপর্য হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনো, আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা দাও। তার মানে ফেসিবাদকে ফিরিয়ে আনো, আবার ভোট গণতন্ত্র এগুলো সব ধঞ্চে বানিয়ে দাও। কোনো ভোট গণতন্ত্র লাগবে না, আবার আসুক, আবার তাদের ফেসিবাদী কাঠামো ব্যবহার করে তারা বিনা ভোটে বা রাতের ভোটে জিতুক, এইটা চায় এরা। কারণ এরা দেখেছে যে আওয়ামী লীগ ভোটে বিশ্বাসী না, তারপরে তাদেরকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দিতে চায়। তো দর্শক, এই আওয়ামী লীগের একটা মহা মিশন ছিল 23 জুন তাদের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে, কিন্তু তাদের মিশন
ব্যর্থ হয়েছে, তাদের মিশন ব্যর্থ করে দিয়েছে জামাত ইসলামী। দর্শক, কিভাবে? আওয়ামী লীগ বড় হাত ডাক দিয়েছিল, আতঙ্ক সৃষ্টি করেছিল। হ্যাঁ, আওয়ামী লীগের সাথে যে আসলে লোক নাই, তাদের নেতারাও যে সব পালাতো, তারা কিছু টোকাই ভাড়া করে, কিছু পাচার করা টাকার জোরে যে কিছু লোকজনের মাধ্যমে এক জায়গায় একটু বিশৃঙ্খলা সৃষ্টি করায়, এটা পুরো জাতি জানে এবং তারাও জানে। ঝটিকা মিছিলও করতে পারে না, যেটা ঝটিকা মিছিল তো জামাত বিএনপিও করতো, কিন্তু এই যে ঝটিকা মিছিল, ওটা সব টোকাই ভাড়া করে। যেগুলো ধরা পড়ে এগুলো সব টোকাই, চেহারা দেখলে বুঝেন না? কোনো গুরুত্বপূর্ণ নেতা সহজে ধরা পড়ে খুব কম। তো এই জায়গায় আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল যে একটা জাতীয় হাইপ তৈরি করা এবং একটা আতঙ্ক সৃষ্টি করা, যে আওয়ামী লীগ নিয়ে ব্যাপক আলোচনা হবে, যে আওয়ামী লীগ এখনো আলোচনার বিষয় থাকে, আওয়ামী লীগ মাঠে নামুক বা না নামুক, পুরো জাতি আওয়ামী লীগ বিষয়ে সতর্ক, এরকম একটা হাইপ তৈরি করা তাদের উদ্দেশ্য ছিল 23 জনকে কেন্দ্র করে। মাঠে নেমে যে বড় কিছু করতে পারবে না, এই যে দেখেছেন যে আসলে কি করেছে, এমন হাইপ তৈরি করেছে, এই সেই আসলে ভালো শিখতে পারেনি, কিচ্ছু করতে পারেনি। গোপালগঞ্জে একটা মিছিল করতে পারেনি, গোপালগঞ্জ আপনি চিন্তা করেন। হ্যাঁ, দুই একটা মিছিল করেছে, একদম প্রত্যন্ত অঞ্চলের সেই জঙ্গলের ভিতরে যে রাস্তা, সেই জঙ্গলের ভিতরে রাস্তা, ওটাকে মিছিল বলে? ওই সব রাস্তায় জীবনে কোনো মিছিল হয়নি। ফরিদপুরে, গোপালগঞ্জে দুই একটা মিছিলের খবর আওয়ামী লীগের অফিসিয়াল পেজে আপনি পাবেন। আবার কোথাও কোথাও রাতের আধারে, সূর্য ওঠার আগে এবং পরিত্যক্ত কোনো বিল্ডিং এর মধ্যে তারা এবং আস্তে আস্তে স্লোগান দেয়, জয় বাংলা, মানে মুখ থেকে খবর বের, মানে সাউন্ড বের হয় না, এবং মাস্ক পরে। এক কথা, সেই গোপালগঞ্জেও আওয়ামী লীগ কিছু করতে পারে। এবং কোনো গুরুত্বপূর্ণ রাস্তা, যেসব জায়গায় বড় কোনো বাজার বা যেসব জায়গায় মিছিল টিছিল হয় বা মানুষজন ওঠে, কোথাও কিছু করতে পারে। তা যা করেছে ওটার কোনো দাম নেই। হাইপ তৈরি করার উদ্দেশ্য ছিল, সেটা করতে পারেন। গণমাধ্যমেও তাদেরকে নিয়ে তেমন আলোচনা হয়, দিনভর আলোচনা ছিল জামাত, এমনকি বিএনপি না। হ্যাঁ, জামাতের একটা নেগেটিভ বিষয় আলোচনা হয়েছে, সাংবাদিকদের গায়ে হাত তোলা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। সমালোচনা এবং সমালোচনা বাইরেও জামাতের যে রাজপথের তৎপরতা, এটাই ছিল আলোচ্য বিষয়, এটাই ছিল মূল। এবং আওয়ামী লীগের মধ্যে মূল আতঙ্কটা ছিল জামাত, যেমন ধানমন্ডি 32-এ জামাত, এছাড়া আরো গুরুত্বপূর্ণ জায়গায় জামাত, রাজধানীতে সমাবেশ করেছে জামাত। আওয়ামী লীগ ঠেকাতে সরাসরি জামাতের আমির নাহিদ ইসলাম সহ 11 দলীয় জোটের নেতারা সবাই রাজপথে নেমেছে। বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা রাজপথে নেমেছে না। সর্বোচ্চ পর্যায়ে রুহুল কবির রিজভী কিছুক্ষণের জন্য রাজপথে নেমেছেন। ছাত্র দলের কেউ বিভিন্ন জায়গায় ছিল, এটা অস্বীকার করবো না। এখনো গ্রামে গঞ্জে আওয়ামী লীগ পেটানোর যোগ্যতা রাখে একমাত্র বিএনপি। জামাত এখন পর্যন্ত ওই পর্যায়ে যেতে পারেনি। জামাত হয়তো কিছু কিছু জেলায়, কিছু কিছু বিভাগে সক্ষমতা রাখে, অথবা ঢাকায়। কিন্তু আমি যদি বৃহত্তর বরিশালে উদাহরণ দিই, বৃহত্তর বরিশালে এখন পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে জামাতের যে শক্তি, সেটা বিএনপির ধারে কাছেও না। সামাজিক শক্তি বা পাওয়ার, হয়তো জামাতের ভোট বেশি, বাট পাওয়ার পলিটিক্সে জামাত এখন শিশু। বৃহত্তর বরিশালের সবগুলো ইউনিয়নে, হয়তো বাউফল বাদে, বিএনপি যদি চায় 5 মিনিটের মধ্যে জামাতকে পিটিয়ে মাঠ ছাড়া করতে পারে এবং কোনো অফিস খুলতে পারে না। বিএনপি চাইলে এটা সম্ভব, কারণ হয়তো জামাতের ভোট বেশি, বিভিন্ন জায়গায় আছে বরিশালের বিভিন্ন ইউনিয়নে, কিন্তু ওইরকম সামাজিক গার্ডস নাই, তার পাওয়ার পলিটিক্স করতে পারে না। এবং যত এলাকার মাস্তান টাস্তান প্রভাবশালী লোক সব বিএনপি। এখন আওয়ামী লীগকে পেটানোর যোগ্যতা এই সেন্সে গ্রামে গঞ্জে বিএনপি রাখে, এবং বিএনপি এক্ষেত্রে ভূমিকা রেখেছে, আই অ্যাপ্রিশিয়েট। বাট রাজধানীতে জাতীয়ভাবে আওয়ামী লীগের মধ্যে যত আলোচনা, যে আমাদের এই প্রোগ্রাম আমাদেরকে বেশি ক্ষতি করেছে, জয় বাংলা করেছে কারা? জামাত। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন, এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন ধন্যবাদ। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।